আবারও বাঘমুন্ডি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে সুশান্ত মাহাতোর এবং প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারে প্রথম দিন থেকেই তিনি নেমেছেন এবং প্রতি জায়গাতে যেভাবে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঝালদা 1 নম্বর ব্লকের ইচাগ এলাকায় এবং এখানেও দেখা যাচ্ছে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং আজকে এখানে তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং আমরা এই মুহূর্তে পেয়েছি বাঘমুন্ডি আসনের বিদায়ী বিধায়ক তথা এবারেরও তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুশান্ত মাহাতো। দাদা, কীরকম রেসপন্স পাচ্ছেন? দেখুন, প্রথম দিন থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসদের কর্মীদের উৎসাহ এবং উদ্দীপনা দেখেছি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীর না, যখন আমি রাস্তা দিয়ে গেছি তার মানুষ দোকান থেকে বেরিয়ে এসে দোকানের মালিক থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষ যেভাবে অভ্যর্থনা জানাচ্ছেন এবং আমি মনে করি আগামী 2026 সালেও নির্বাচনেও আমরা দিদিকে এই সিটটা উপহার দিতে পারবো। গোটা জেলাতে দেখা গিয়েছিল গত নির্বাচনে লোকসভা হোক বা বিধানসভাতে বিজেপি ভালো ফল করেছিল এবং এই আসনেও বিজেপি কিন্তু ভালো ফল করেছিল। এবারে কি মনে হচ্ছে? দেখুন, লোকসভা নির্বাচনে তুলনামূলকভাবে আমাদের এই এলাকার রেজাল্ট খারাপ হয়েছিল, এটা ঠিকই। কিছু সাংগঠনিক ত্রুটি আমাদের ছিল, সেটা স্বীকার করে নিচ্ছি। কিন্তু বিধানসভা নির্বাচনে আমরা ঠিক মুখে আমরা কিন্তু যেটুকু সাংগঠনিক ত্রুটি ছিল আমরা অনেকটাই কাটিয়ে নিয়েছি এবং আমাদের ঝালদা 1 নম্বর ব্লকের আমরা অনেক জায়গাতে আমাদের সংগঠন বিগত দিনে আমাদের খারাপ ছিল, যেখানে বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং আপনারা দেখেছেন এখানে আগে তৃণমূল কংগ্রেসের কোনো চিহ্নমাত্র ছিল না। ইচাগ অঞ্চলে আমাদের বিগত দিনের সংগঠন ছিল না বললেই চলে। আজ ইচাগ অঞ্চলে আমাদের সংগঠন যথেষ্ট মজবুত এবং আগামী দিনে ইচাগ অঞ্চল থেকেই আমরা লিড নিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে নিয়ে আসব। এবং আপনারা দেখেছেন আমাদের বর্তমান অঞ্চল সভাপতি আছেন, আমাদের ইয়াসিনদা সিনিয়র নেতা আছেন, আমাদের প্রাক্তন অঞ্চল সভাপতি আমাদের ব্লকের সিনিয়র নেতা মহিতোষদা আছেন, পার্শ্ববর্তী এলাকা থেকেও আমাদের নেতৃত্ব আছেন। অঞ্চলের প্রত্যেকের কর্মী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের হয়ে যারা লড়াই করেছেন তারা কিন্তু প্রত্যেকেই মুখিয়ে আছেন। ইচাগ অঞ্চল যেমন লিড দেবে, বিধানসভা থেকেও আমরা লিড নিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে নিয়ে আমরা দিদিকে পুনরায় এই বিধানসভা উপহার দেব। সাধারণ মানুষের কাছে এবার নির্বাচনী প্রচারে মূলত কোন বিষয়গুলি তুলে ধরছেন? দেখুন, নির্বাচনী প্রচারে আমাদের মূলত বাঘমুন্ডি বিধানসভা এমনিতেই 10 বছর পিছিয়ে ছিল। আমাদের 2011 সালে সরকার গঠন হলেও আমরা 2021 সালে প্রথমবার নির্বাচনে জিতেছি। যদিও আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু কখনোই ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং মানুষের পরিষেবার ক্ষেত্রে কখনো কোনো ঘাটতি রাখেননি বাঘমুন্ডি বিধানসভা এলাকাতেও। আমরা চাই 2021 সালে বিধানসভা নির্বাচনে জেতার পরে মানুষের কাছে আমরা যা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম তার অনেকটাই আমরা করেছি। আরও কিছু নিশ্চয়ই বাকি আছে, 5 বছরের মধ্যে আমরা হয়তো সব কাজ করতে পারিনি এবং যে কাজগুলো আমাদের বাকি আছে সেই কাজ আমরা নিশ্চয়ই করব। এবং এর মধ্যে আমাদের বিশেষ করে এই বাঘমুন্ডি বিধানসভা এলাকা পর্যটনের একটা অন্যতম জায়গা এবং পর্যটন একটা অন্যতম কেন্দ্রবিন্দু। শুধুমাত্র বাংলা না, সারা ভারতবর্ষের প্রচুর মানুষ আসেন এবং পর্যটনকে কেন্দ্র করে যেমন টুরিস্ট এলাকাগুলিতে আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যেমন উন্নয়ন ঘটেছে, প্রচুর হোটেল টুরিস্ট লজ থেকে শুরু করে আপনারা দেখেছেন চড়িদার মতো জায়গাতে যারা ছৌ শিল্পী আছেন, ছৌ মুখোশিল্পী আছেন, যেভাবে প্রত্যেক দিন প্রচুর ছৌ মুখোশিল্পী এদের সঙ্গে যুক্ত আছেন, গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সেখানে আর্থসামাজিক ব্যবস্থা উন্নতি হয়েছে। কিন্তু সেখানে আরও কিছু আমাদের পরিষেবা প্রয়োজন, যেখানে টয়লেটের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, কোথাও বাস স্ট্যান্ডের ব্যবস্থা, এই ধরনের কিছু কিছু জায়গায় আরও প্রয়োজন আছে, যাতে যারাই ট্যুরিস্ট আসুন বা সাধারণ মানুষ আসেন তাদেরকে ব্যবস্থা করতে হবে। আরও ইচ্ছা আছে, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2017 সালে সাব ডিভিশন ঘোষণা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে ঝালদার মতো জায়গাতে আজকে সাব ডিভিশন হয়েছে মানবাজারের সাথে সাথে। তো সাব ডিভিশন হওয়ার ফলে আমাদেরকে আর ঝালদার মানুষকে আর আমাদের সাব ডিভিশনাল যে কাজগুলো থাকে মহকুমা এলাকায়, সেই কাজের জন্য আজকে আমাদেরকে আর দূরে ছুটে যেতে হয় না, পুরুলিয়াতে ছুটে যেতে হয় না। এখানে সাব ডিভিশনাল বড় অফিস হয়েছে, এসডি অফিস, সেখানে মানুষজন তাদের সমস্ত রকম কাজ করতে পারছেন। আগামী দিনে সাব ডিভিশনাল কোর্ট তৈরি হবে এবং আপনাদের জানেন এসডিএলেরও অফিস তৈরি হয়েছে, সেখানে মানুষ তাদের সুবিধা পাচ্ছেন। আগামী দিনে সাব ডিভিশনাল লেভেলে যে হসপিটাল সেটাও প্রায় শেষ পর্যায়ে আছে, সেটাও আমরা তৈরি করব আগামী দিনে। এবং সেই সঙ্গে ঝালদা প্রপার মানুষের জন্য কিছু পরিষেবা, পানীয় জলের যে কাজ সেই কাজ চলছে এবং এখানে বাস স্ট্যান্ডের প্রয়োজন, সেই বাস স্ট্যান্ডের ইতিমধ্যে জমি আমরা চিহ্নিত করেছি, সেখানে জমির কাজ চিহ্নিত হয়ে যাওয়ার পরে আমরা সেগুলোও করব। আগামী দিনে ঝালদা শহর যেহেতু সাব ডিভিশন হওয়ার ফলে এই সাব ডিভিশন এলাকার প্রচুর মানুষজনের যাতায়াত বেড়েছে, বাইপাস জমির কারণে বাইপাসের একটা দরকার, সেটা আমি বিগতবারও আমি বলেছিলাম। সেই বাইপাসের রাস্তা যাতে আমরা করতে পারি জমি চিহ্নিতকরণ করে, কারণ জমির প্রয়োজন, রাস্তার প্রয়োজন, সেটার একটা নির্দিষ্ট চিহ্নিতকরণ করে কি করা যায় সেটাও আমরা দেখছি। সেটা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স,
সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এটার উপর আমরা মূল জোর দিয়েছি। অন্যদিকে দিদির উন্নয়ন, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে দেখেছেন, লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে শুরু হয়েছিল 1,500 টাকা, এবং আমাদের বেকার যুব ভাইরা যুব সাথী প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা করে যে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। অনেকে অনেক কিছু বলার চেষ্টা করছেন বিরোধীরা, যে ভিক্ষা দেওয়া হচ্ছে, বেকার তৈরি করা হচ্ছে, সেটা নয়। আর আমরা দেখেছি যে বেকার ছেলেদের ক্ষেত্রে অনেক সময় তারা পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যে তাদের ফর্ম ফিল আপ করার পয়সা, সেটুকু তাদের থাকে না। তাদের পরিবারের কাছে অনেকের সেই পয়সা দেওয়ার মতো ক্ষমতা থাকে না। আজ যদি পুরুলিয়ায় গিয়ে বা ঝালদায় গিয়ে তাদেরকে মিনিমাম বাস ভাড়া করেও যেতে হয়, সেই মিনিমামটুকু পয়সা থাকে না, তাদের ন্যূনতম হাত খরচাটুকুও থাকে না। আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের বেকার ছেলেদের যারা শিক্ষিত 25 বছর থেকে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যে সমস্ত ছেলে আছে মাধ্যমিক পাস, তাদের জন্য যুবসাথী প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। এছাড়াও অন্যান্য প্রকল্প তো আছেই, ভূমিহীন যে কৃষক বা ভূমিহীন মানুষজনদের জন্য ভাতা থেকে শুরু করে অনেক কিছুই দেওয়ার চেষ্টা করেছেন। দাদা, এখানে একটা প্রশ্ন রাখছি যে আপনি যে বিধানসভা এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানেই তো সাংসদের বাড়ি, পাশাপাশি বিজেপির জেলা সভাপতির বাড়ি, এখানে কংগ্রেসের জেলা সভাপতির বাড়ি, এরকম একটা হেভিওয়েট জায়গাতে তাদেরকে কিভাবে টেক্কা দেবেন? দেখুন, বিগত দিনে তো হেভিওয়েট হিসাবে আপনারা বলছেন, মানুষ মনে করেন জনপ্রতিনিধি হিসাবে পাঠান কাজের জন্য, এবং কাজটাই মূলত আমাদের দিদি যেভাবে কাজ করেছেন, সরকার যে কাজ করেছেন, সেই কাজ দেখে মানুষ কিন্তু মানুষকে নির্বাচিত করেন। বিগত দিনে যারা ছিলেন, আমি কাউকে ছোট করছি না, সম্মান রেখেই বলছি, ওনারাও নিজের নিজের জায়গাতে নিজস্ব জায়গাতে নিশ্চয়ই প্রতিষ্ঠিত আছেন, তারা সুনামের সঙ্গে নিশ্চয়ই কাজ করেছেন। কিন্তু মানুষ দেখেছেন যে আমরা যেখানেই যাচ্ছি, মানুষ আমাদের কাছে কিন্তু কাজের জন্য ছুটে আসছেন। মানুষ রাস্তার জন্য বলছেন, মানুষ পানীয় জলের জন্য বলছেন, মানুষ অন্যান্য পরিষেবার জন্য বলছেন। তার মানে এটাই প্রমাণিত যে বিগত দিনে কিছু কাজ হয়নি। যেহেতু তৃণমূল কংগ্রেস কাজ করছে, দিদির সরকারের মাধ্যমে, আমাদের মামাটি মানুষের সরকারের মাধ্যমে কাজ এত হচ্ছে বলেই মানুষের আশাটা আরও বেশি তৃণমূল কংগ্রেসের উপর বেড়ে গেছে, এবং বিগত দিনে কাজ করেনি বলেই তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ কিন্তু ছুটে আসছে। আমরাও যথাসাধ্য বিভিন্ন ফান্ডের মাধ্যমে গভর্নমেন্টের, সে দেখেছেন আপনারা যে পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বিভিন্ন কাজ, যেগুলো গ্রামের ন্যূনতম কাজ, সেই কাজগুলো করার জন্য দিয়েছেন। বড় বড় কাজ পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মাধ্যমে হয়েছে, এমনকি জেলা পরিষদ বা আমাদের পঞ্চায়েত সমিতি বা গভর্নমেন্টের অন্যান্য ডিপার্টমেন্টের মাধ্যমে রাস্তাঘাটের প্রচুর কাজ হয়েছে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রচুর বড় বড় রাস্তা আমরা এখানে দেখেছি। দড়পাতে বড় রাস্তা হয়েছে, হেঁসলাতে আমাদের বড় রাস্তা হয়েছে, আমাদের কলমা থেকে কাঁড়িয়ার শিব মন্দির পর্যন্ত যে বড় রাস্তা, প্রায় 10 কোটি টাকা সেখানে স্যাংশন হয়ে কাজ করেছি। ইভেন আমরা দেখেছি আমাদের আরও অনেকগুলি রাস্তা, যেগুলি আমরা বিগত দিনে আমরা যাতায়াত, যেমন ডুড়গি যে ITI, সেখানে দেখবেন কাঁচরা থেকে যে ডুড়গির ITI পর্যন্ত যে রাস্তা, চকচকে ঝাঁ চকচকে রাস্তা, চৌড়া রাস্তা হয়েছে। প্রত্যেকটি জায়গায় রাস্তার উন্নয়ন হয়েছে। এই যে দেখছেন আমাদের বড়রামপুর থেকে একদম ঝালদা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা কীভাবে চৌড়া হয়েছে, সুন্দর হয়েছে। এমনকি আপনারা দেখেছেন আমাদের সরকার আসার পরে পুরুলিয়া থেকে কেউ যখন রাঁচি কেউ যেত, তুলিনের উপর দিয়ে কেউ মানুষ যেতে পারতো না। দিদির গভর্নমেন্ট আসার পর থেকেই কিন্তু তুলিনের রাস্তার মাধ্যমে লোক যাতায়াত করতে পারছে। বিভিন্ন কাজে অনেকেই ঝাড়খণ্ডে যান পুরুলিয়ার মানুষ, সমস্ত জায়গাতেই কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট হয়েছে। একটা লাস্ট প্রশ্ন রাখবো, এই ঝালদা এলাকায় বিড়ি শ্রমিক প্রচুর রয়েছে, এবং তাদের জন্য বিড়ি হসপিটাল, যেটা গত লোকসভার সময় সাংসদ ঘটা করে উদ্বোধন করেছিলেন, কিন্তু আমরা দেখেছি তার পরিকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। না আছে চিকিৎসক, না আছে স্বাস্থ্যকর্মী, না আছে ইনডোর পরিষেবা। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, আপনি নিজেই বললেন যে ঘটা করে উদ্বোধন করেছেন, এবং ঘটা করে উদ্বোধন করেছিলেন, মানুষ আশাও করেছিল যে সেখানে মাধ্যমে যারা বিড়ি শ্রমিকের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বা বিড়ি শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের অনেক সময় বিভিন্ন রকম শরীর খারাপ হয় বা বিড়ির সঙ্গে কাজের সঙ্গে যুক্তর কারণে বিভিন্ন অসুবিধার কারণে তারা হয়তো ভেবেছিলেন যে সেখান থেকে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন, কিন্তু উদ্বোধনেই হয়েছে। চিকিৎসার ন্যূনতম কিছু পরিষেবা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি আপনারা দেখেছেন শুধুমাত্র বিড়ি শ্রমিকদের না, এই ঘটা করে উদ্বোধনের কথা দেখেছি। কোভিডের সময় অনেক ট্রেন বন্ধ হয়েছিল, সেই ট্রেন পুনরায় চালু করছেন, ঘটা করে উদ্বোধন করছেন, এবং সেগুলো দেখছেন পুরনো ট্রেন নতুন করে চালু হচ্ছে, সেটাকেও উদ্বোধন করছেন। আর উদ্বোধন কারা করছেন? বিজেপির নেতারা ঝালদায় দাঁড়িয়ে ঝান্ডা নেড়ে তারা উদ্বোধন করছেন, কোনো জনপ্রতিনিধি নয়। বিজেপির নেতারা রেলের উদ্বোধন করে ঝালদাতে কিছু না, ছবি দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম, খবরে নিউজ চ্যানেলে দেখছিলাম যে বিজেপির নেতারা, বিজেপির জেলা সভাপতি ঝান্ডা নিয়ে উদ্বোধন করছেন, তারা কিন্তু কোনো জনপ্রতিনিধি নয়। সেটাও একটা আমরা জানি না বিজেপির নেতারা কেন ট্রেন উদ্বোধন করছেন। এমনকি ট্রেন দেখেছেন যেটা সন্ধ্যা 7টায় ঢোকার কথা,
আজ সন্ধ্যা সকাল ভোর 3টার সময় ঢুকছে। আজ প্রত্যেকটা ট্রেন লেট আসছে। অমৃত ভারত ট্রেন, অমৃত ভারত প্রকল্পের নাম শুনেছি। আজ দীর্ঘদিন ধরে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে আমরা শুনছি আজ হল্ট স্টেশন উদ্বোধন হচ্ছে, অমৃত ভারত প্রকল্প, কিন্তু আমরা শুনেই যাচ্ছি। 2 কোটি বেকার যুবকের চাকরির কথা শুনেছি বছরে, 12 বছরে 24 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। একটি বেকারেরও চাকরি হয়েছে কিনা আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢোকানোর কথা, জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের মাধ্যমে অনেক কিছু সুবিধা। আজ যেমন গ্যাসের দেখেছেন, গ্যাসের হাহাকার দেখতে পাচ্ছেন। গ্যাস বলেছিল ফ্রি গ্যাস দেওয়া হবে, আর গ্যাসের জন্য মানুষকে হাহাকার করতে হচ্ছে, লাইন দিতে হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। আপনারা দেখেছেন যেভাবে ভোটার লিস্টে আমরা ভারতীয় কি না, ভোটার লিস্টে নাম থাকবে কি না, আমরা নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবো কি না, সেটাতেও একটা কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা চাই নির্বাচন কমিশন নিশ্চয়ই এটা সুনিশ্চিত করবেন যাতে নির্বাচন প্রত্যেকটি মানুষ দিতে পারে। সেটার ব্যাপারেও আমরা চাই যে আমাদের সাধারণ নাগরিক কেউ যাতে ভোট দেওয়া থেকে বঞ্চিত না হয়, এটা মহামান্য আদালত দেখছেন, সেটাও আমরা সুনিশ্চিত করতে চাই। তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টের কাজের ক্ষেত্রেও মানুষের পাশে থেকেছে, কোভিডের সময়ও থেকেছে। আমাদের দিদি রাস্তায় নেমে যেমন কাজ করেছেন, আমরাও কিন্তু রাস্তায় নেমে কোভিডের সময়ও মানুষের পাশে কল্পতরু প্রজেক্ট নিয়ে আমরা মানুষের খাওয়া দাওয়া পর্যন্ত, তার পরিষেবা দেওয়া পর্যন্ত আমরা কিন্তু রাস্তায় ছিলাম। আমরা কথা বললাম বাঘমুন্ডির তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাতোর সঙ্গে। এবারও তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের যেভাবে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে বাঘমুন্ডির বিভিন্ন এলাকায়, সেই চিত্র তুলে ধরলাম আপনাদের কাছে। অবশ্যই আপনারা আরও খবরের আপডেট পেতে নজর রাখুন রূপসী বাংলা মিডিয়া।